সিরিয়া পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব ইশফাক ইলাহি, আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইব, খুব দ্রুততার সাথে সরকারি বাহিনীকে হটিয়ে দামেস্ক এবং আরও 3টি বড় শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। এক্ষেত্রে এটা কিভাবে সম্ভব হলো এবং আসাদ বাহিনীর যে বিমান বাহিনী সেটার ভূমিকাকে আপনি কিভাবে দেখবেন? না, আপনারা যেটা বললেন যে আসলে সমস্ত বিশ্ব একটু অবাক হয়েছে। যদিও এটা ওই যে সুপ্ত আগ্নেয়গিরির মতো বললেন আপনি, যে দীর্ঘ 11 বছর ধরে এটা চলছিল। তো আপনি এখানে যেটা মেইন ফ্যাক্টর ছিল, ওকে আসাদ রেজিমকে টিকিয়ে রাখার রাশিয়া এবং ইরান। তো আপনি জানেন যে রাশিয়া, যার ওখানে এখন পর্যন্ত নেভাল এবং এয়ারবেস রয়েছে লাতাকিয়াতে, তারা তো এখন ইউক্রেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া এখন এত বেশি জড়িয়ে পড়েছে যে তার পক্ষে সিরিয়াতে হাফিজ আল আসাদকে, বাশার আল আসাদকে টিকিয়ে রাখার মতো ক্ষমতা তার নাই। ইরানও আপনার হামাস এবং হেজবুল্লাহর উপরে ইসরায়েলি আক্রমণের ফলে দীর্ঘদিন ধরে তারাও একটা কোণঠাসা অবস্থায় পড়বে, এবং যার প্রতিফলন স্বরূপ যেটা হয়েছে যে বাশারের বিদ্রোহী বাহিনীগুলো, তারা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তারা ক্ষমতার মাঝখানে এসে গেছে। তবে কিন্তু কথা হচ্ছে যে এর অর্থ এই নয় যে সিরিয়াতে একটা স্টেবিলিটি ফিরে আসলো। এখানে দীর্ঘদিন ধরে তুরস্ক এইসব বিদ্রোহী গোষ্ঠীকে সাহায্য করছিল। এমনকি একটা স্টেজে তো মার্কিন যুক্তরাষ্ট্র এদের আহ, আহ, মানে বাশার আল আসাদকে সরানোর জন্য তারা বিদ্রোহী গোষ্ঠীকে নানাভাবে সাহায্য করে আসছে। এবং এখন যেটাতে লাভ হলো, আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাতে পারলো বাশার রেজিমকে। এবং সব থেকে বেশি লাভ হলো ইসরায়েলের, কারণ একদিকে তো হামাস এবং হিজবুল্লাহর যে যে সাহায্যটা আসছে সেটার সোর্সটা বন্ধ হয়ে যাবে। এবং 2 নম্বর, তারা ইসরায়েলের সীমান্ত এবং বিশেষ করে এই লেবানন সীমান্ত এবং গাজাতে তারা একটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে। এবং ইরান এবং রাশিয়ার লস এখানে অনেক বেশি, কারণ রাশিয়ার মধ্যপ্রাচ্যে ফুটহোল্ড এখন বলতে গেলে থাকবেই না। কারণ অতি শীঘ্র তাদেরকে তাদের যে বিমান এবং নৌবাহিনীকে হয়তো সেখান থেকে সরিয়ে আনতে হবে। আরেকটা ফ্যাক্টর যেখানে হয়েছে যে তুরস্ক তুরস্ক এখন তার, বিশেষ করে এরদোগানের যে একটা স্বপ্ন, ইতিমধ্যে কিন্তু সিরিয়ার একটা বিরাট অংশ উত্তরাঞ্চলে ইদলিব অঞ্চলে কিন্তু তুরস্কের সমর্থনেই তারা ওখানে তারা সরকার পরিচালনা করছিল। এখন বলতে গেলে সমস্ত সিরিয়ার উপরে তাদের একটা প্রভাব, আরো বেশি প্রভাব পড়বে। এবং একই সঙ্গে এখানে কম্পিটিং ফোর্সেস যারা হচ্ছে সৌদি আরাবিয়া, আহ, কুয়েত এবং ইউএই, তারাও চাইবে না একটা শিয়া ঘোষিত, শিয়া অধ্যুষিত একটা যে আহ, শাসক গোষ্ঠী, যেটা একটা সুন্নি মেজরিটির উপরে তারা শাসন করছিল, সেটা যখন শেষ হয়ে গেল, সেটা কিন্তু সৌদি আরবিয়ার জন্য একটা পজিটিভ একটা ফ্যাক্টর হবে। তো কিন্তু আমি মনে করি যে এই যে আপনি কুর্দিশদের কথা বললেন, তারপরে ইরাকে ইরাকে একটা শিয়া অধ্যুষিত সরকার, তার পিছনে রয়েছে ইরান। এরা সবাই কিন্তু হবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে এইচটিএস, যেটা এককালে আইসিস এবং ইয়ের সাথে আপনার আল কায়দার সাথে জড়িত ছিল, যদিও তারা অ্যাপারেন্টলি বলে আসছে যে আমরা এখন সরে আসছি, কিন্তু ওদের যে নেতা এখন আবু মোহাম্মদ আল জোলানি, সে কিন্তু এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের টেরোরিস্টের তালিকায়, এবং উনার উনার উপরে 10 10 মিলিয়ন ডলারের ইউনো ইয়ে মৃত্যুপণ এখানে উনার হেডের মূল্য রয়েছে। তো এগুলোর সাথে এখন মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ডিল করবে? প্লাস এই সিরিয়ার ভিতরে কিন্তু পূর্ব সীমান্তে ইরাকের কাছাকাছি মার্কিন সৈন্য আছে, যদিও প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যে আমরা ওখানে ইনভলভ হব না, এবং ইয়েও তাই বলেছেন, বাইডেনও তাই বলেছেন। তারপরেও মার্কিন প্রশাসন হয়তো তার উপস্থিতি সেখানে কোনোভাবে বজায় রাখতে চাইবে, তার অ্যাটলিস্ট তার ইনফ্লুয়েন্স। রাশিয়ান বিগেস্ট লুজার্স, আর আমি বলবো সব থেকে বড় ক্ষতি হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়া এবং ইরানের। আর সব থেকে লাভ হলো এই ইয়ে থেকে তুরস্ক, সৌদি আরবিয়া।
এবং মার্কিন যুক্তরাষ্ট্র। রেজিম চেঞ্জ দীর্ঘদিন ধরে প্রায় চাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে একটা সরকার পরিবর্তনের, সেখানে তারা সফল হয়েছে। কিন্তু ওই যে দীর্ঘমেয়াদী কি হবে, সেটা আরেকটা আইসিসি সেখানে জন্ম হবে কিনা, এবং আরেকটি আফগানিস্তানের মতো ইউনো তালিবান সমর্থিত একটা সরকার ওখানে, এই যে এইচটিএস যে কি ধরনের রূপ নিবে, সেটা আমরা কেবলমাত্র সময়ই বলতে পারবে। এই মুহূর্তে কোনো কিছু বলা খুবই ডিফিকাল্ট। তবে এখানে সংঘাত চলতেই থাকবে বলে আমি মনে করি। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে ধন্যবাদ।